জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। আজকের মনোমিতার যিনি মিতা, তিনি এসছেন বাগনান থেকে, আর তিনি হলেন মৌসুমীদি। মৌসুমীদি, কেমন লাগছে মনোমিতাতে এসে? নমস্কার, আমি মৌসুমী হাজরা, আমি বাগনান থেকে আসছি। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আর অন্যান্য পর্বের মতো স্বজনদা রয়েছেন আমাদের সাথে। চলে যাব সরাসরি মৌসুমীর কাছে। তো আমার স্ট্রাগল স্টোরি এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে। আচ্ছা, অনেক বিয়ের পরে আমি অনেক ডাক্তার দেখিয়ে বা অনেক জায়গায় গিয়ে এইভাবে ক্যারি করতে পারিনি, কিন্তু অনেক চেষ্টা করার পরে যাই হোক আমি মাদার হতে পেরেছি। তো বাচ্চা আমি পেয়েছি মেয়ে। তো মেয়েকেই এখন সেটা বড় করার উদ্দেশ্যে সেটাই এখন স্ট্রাগলটা চলছে। ওকে কিভাবে, কারণ একটা বাচ্চাকে ছোটো থেকে যখন বড় করছি ওর মতো আমাকেও হতে হচ্ছে, কারণ ওর মনের মতো বা ওর কিছু জিনিস আমি তো বুঝে উঠতে পারছি না। তখন আমি বুঝতে পারছি না ও কি চাইছে বা কি করতে চাইবে, সেটা ওর মতো আমাকে চলতে হচ্ছে। আমি আমার নিজের কোনো কিছুটাই ওর ওপরে চাপিয়ে দিতে পারছি না। ওকে বোঝার চেষ্টা করছি আমি, ও কি চাইছে, ও কিভাবে লাইফটা চাইছে বা ও কি করতে যাচ্ছে সেটাই। তাই এই বলে এই নয় যে ও যদি ভুলগুলোও কোনো করে ফেলে সেইগুলোকে আমি সাপোর্ট করবো, সেটাও না। কিন্তু আমারও কিছু কিছু আশা যেগুলো আছে, যেগুলো ওকে লেখাপড়ার দিক দিয়েও আমি নিয়ে যাচ্ছি, বা ওকে আমি একটা খুব ভালো জায়গায় ডান্সে ভর্তি করেছি। আমার একটা, আমি যেহেতু ছোটোবেলা থেকেই ডান্স শিখেছি, তো আমারও একটা ইচ্ছে ডান্সার আমি করাবো। সেটা আমি করাবো। একটা জিনিস আপনাকে মাঝে মাঝে করতে হবে, সেটি হচ্ছে প্যারেন্টিং স্টাইল। এই নিয়ে একটু পড়াশোনা করতে হবে। কারণ দেখুন, আমরা অনেক সময় মনে করি কি যে আমাদের অপূর্ণ আশা বোধহয় আমাদের মধ্যে চাপিয়ে দেবো, এটা নয়। ওর যে পোটেনশিয়ালিটি কি কি আছে সেগুলো একটু দেখে নিতে হবে। প্যারেন্টিং যে মা বাবার যে কর্তব্য পালন করা, এটিও কিন্তু একটি মহৎ কর্ম। এবং আধুনিক যুগে এই নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এবং আপনি মোবাইলে গিয়ে জাস্ট প্যারেন্টিং করবেন, যে প্যারেন্ট অফে তারপরে দেখবেন ও বলে দেবে যে আপনার এই বয়সের মা বাবার, এই বয়সের বাচ্চার মা বাবার জন্য কোনগুলো করণীয়। সে আমরা অনেক সময় ভুল করে ফেলি কি, যে আমি মনে করছি অনেক যে এত কিছু করছি, টিউশন দিলাম, ড্যান্সে পাঠাচ্ছি, না নাটক করাচ্ছি, বই পড়াচ্ছি, কিন্তু আদবে দেখতে হবে যে তার মধ্যে কি কি পোটেনশিয়ালিটি রয়েছে এবং তার আগ্রহটা কোন জায়গায় রয়েছে। ও এমনি ছোটবেলা থেকে খুবই নাচটা ভালোবাসে, আর আমিও নানা রকম প্রোগ্রামে এখনো পর্যন্ত যাই বা প্রোগ্রাম করি, আর ওকে সাথে নিয়েও আমি প্রোগ্রাম করি। ও আরো ইন্সপায়ার্ড হয়। ও বারবার আমাকে দেখে আমার মতো করার চেষ্টা করে। ওকে আমি এটাই বলেছি যে তুমি তোমার মতো হবে, তোমার মতো হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, সবাইকে দেখবে, শিখবে, কিন্তু নিজেরটাও, নিজের ইচ্ছেটাও প্রকাশ করবে বা নিজের মতো হতে চেষ্টা করবে। কেউ এটা হয়েছে বলে যে আমি ওর মতোই হয়ে যাব বা ও এটা করেছে বলে আমি করব, সেটা কিন্তু তুমি করবে না। আমি এখনই থেকে ওকে এইগুলো বোঝাই বা বলি, যে ও মাঝে মাঝে আমাকে বলে যে মা আমি তোমার মতো হবো। আমি বলছি না, আমার মতো নয়, আমাকে দেখো আমি কি করছি, কিন্তু আমার মতো হবে না। ক্ষেত্রে আপনি কি যে বললেন না যে আমার মতো, বা দেখুন যদি পুরো জিনিসটাকে আমরা স্বামীজির ভাষায় বলি, স্বামীজি এক জায়গাতে বলছেন এই ছেলে মেয়ে মানুষ করাটি কেমন জানেন, একটি গাছ। এটি গাছে মাটির উপরে গাছটি দাঁড়িয়ে থাকে, আর বাকিরা পরিচর্যা করে। এই মাটি হচ্ছে মা বাবা, আর গাছ হচ্ছে গাছ, আর ওই যে বাকি যে পরিচর্যা করে তারা হচ্ছে স্কুল, সমাজ ইত্যাদি। এবারে আমরা যদি চাই যে মা বাবার মতো সন্তান দিই, তাহলে গাছটা মাটি হয়ে যাবে। আর যদি গাছটাকে বলি যে সমাজের মতো, তাহলে হাওয়া হয়ে যাবে। কিন্তু আমরা কোনো কিছুই চাই না মাটি হয়ে যায় আর হাওয়া হয়ে যায়, এই দুটো চাই না। আমরা চাই গাছটা গাছের মতো হবে। এটাকে খুব মনে রাখতে হবে। আর ও তো বুঝতে পারবে না, ওর স্বাধীনতার উপরে দিতে হবে। মূলত হচ্ছে আমরা সবসময় স্বাধীনতাটাকে স্কুইজ করার চেষ্টা করি, কিন্তু স্বাধীনতাটাও দিতে হবে। আবার সেটা যেন উচ্ছৃঙ্খলতায় পর্যবসিত না হয়, তার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। এখনো খুব বাচ্চা মেয়ে, আপনি খুব স্ট্রাগল করছেন, খুব ভালো লাগছে। দরকার যে আমরা এইরকমের প্রচুর মা বাবা আছে যে আমার মা বাবা
আমার দায়িত্ব এটা। তার একটা কারণ হচ্ছে এই যে এটাকে আমরা আগের একটা এপিসোডে বলেছিলাম, পজিটিভ পেন। কিছু কিছু ব্যথা আছে যে ব্যথাগুলো আমাদেরকে উন্নীত করে। পরে এটাকে নজরুল সৃষ্টি সুখের উল্লাসে বলেছেন, সৃষ্টি সুখ, শুধু সৃষ্টি সুখটা লেগেছিলেন। রবীন্দ্রনাথের সৃষ্টি বেদনা, সৃষ্টি বেদনা কোনো জিনিসকে যদি না চাইতেই পেয়ে যান তার প্রতি অতটা থাকে না। কিন্তু যখন আপনি অনেক বেদনা পাওয়ার পর কোনো একটি জায়গায় অভিষ্ট পেলেন, যা পেলেন তাকে কিন্তু আপনি তখন রক্ষা করার জন্য, তাকে সুন্দরভাবে প্রস্ফুটিত করার জন্য আপনি উদ্গ্রীব হবেন, আপনি তৎপর হবেন। আপনার ক্ষেত্রে অনেকটা তাই হয়েছে। সুতরাং এটাকে এই সুবর্ণ সুযোগটাকে যেন নষ্ট না হয়। শুধু কি মেয়েকে নিয়ে সময় কাটছে নাকি আরো কিছু চলছে লাইফে? আরো কিছু চলছে বলতে মানে আরো কিছু স্ট্রাগল কি চলছে সেটাই শুনবো। এই স্ট্রাগলটা এখন আমি মানে যেই পর্যায়ে আছি, তো 4 দিন আগে আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাক হয় এবং হসপিটালে নিয়ে আসি। বাগনান থেকে আমরা 10:30টায় অ্যাম্বুলেন্সে বেরোই, তো রাত্রি এত জ্যাম, আমরা সরার নার্সিংহোমে পৌঁছেছি রাত 2:30। মানে এতটা যে আমার বাবাও এইভাবে যে মানে হার্ট অ্যাটাক নিয়ে 3টে ব্লক নিয়ে স্ট্রাগল করে, মানে ডাক্তারবাবুরা বলেছেন যে আগেকার মানুষ বলে উনি টিকে গেছেন, আমরা বলে এত টিকতে পারতাম না। মানে সেখানে আইসিইউতে দেওয়া, এবং তারপরের দিনে যখন সকালে ডাক্তারবাবু আমাদের দেখে বললেন আমার দুটো বাবার 2টো কিডনি মানে ড্যামেজ, 80% ড্যামেজ, ডায়ালিসিস করতে হবে। কিন্তু আমার বাবার মানে ইপিলেপসি থাকার জন্য বাবার শরীর খুব মানে দুর্বল, নিতে পারবে কি পারবে না। শুধু ডাক্তারবাবু আমাদেরকে একটাই আশ্বাস দিয়েছিলেন যে যা হবে সবটুকুটাই ভগবানের হাতে, মানে আমাদের কোনো হাত নেই, যা হবে ভগবানকে ডাকতে। এখন পর্যন্ত এই স্ট্রাগলে আমি দাঁড়িয়ে আছি। আপনার যে দৃঢ়তা আছে যে বিপদ তো আসবেই, কিন্তু সেই বিপদকে মোকাবিলা করা এবং নিজের সক্ষম থাকা, এটাও কিন্তু একটি ঈশ্বরের আশীর্বাদ। কারণ আমরা এই সময় বিহল হয়ে পড়ি, বেদনাতুর হয়ে পড়ি, কি করবো খুঁজে পাই না। আপনি যদি বাচ্চা মেয়েকে মানুষ করছেন, একই সঙ্গে বাবার অভিজ্ঞতাও সম্পূর্ণ গাইড করছেন, আপনার কাছ থেকে এটা আমাদের শিক্ষণীয়। যারা দেখছেন তারাও এটাকে অনুধাবন করতে পারেন যে দেখুন বিপদ তো আসবেই, কিন্তু সেই বিপদকে স্থির থেকে মোকাবিলা করা, ডাক্তার দেখানো, সঠিক সময়ে হাসপাতালে আনা, দেরি হচ্ছে বলে বিহল না হওয়া, সঠিক ব্যবস্থা করা, আবার একই সঙ্গে নিজের মেয়ের দিকে নজর রাখা, বা একটি আগের অ্যাপয়েন্টমেন্ট, প্রি অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানেও আসা, এই যে আপনার যে মানে কর্তব্য পরায়ণতা এবং যে বিচক্ষণশীলতা, এটি সত্যি আমাদের কাছে শিক্ষণ। তো আমরা তো শুনলাম আজকে ওর কাছ থেকে ওর স্ট্রাগলের দিকটা, কি ভাবে ও স্ট্রাগল করছে এবং কি ভাবে সেটাকে আবার ওভারকামও করছে। তো তোমরাও যারা যারা এইরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, আশা করবো তোমরাও শক্ত হাতে একদম শীত দ্বারা সোজা করে দাঁড়িয়ে সেই সব সমস্যাগুলোর মোকাবিলা করার জন্য ক্ষমতা রাখছো নিজেদের মধ্যে। আর আমাদের মনোবিদা তো সবার পাশে রয়েছে, স্পেশালি সেই সব বিদ্যাদের পাশে রয়েছে যারা প্রচুর মনোবল নিয়ে এই রকম বড় বড় জীবনের সমস্ত অবস্ট্যাকেলকে ওভারকাম করছে। তো চলে যাব এবার সরাসরি রাহুলের কাছে, দেখবো এই বিষয়ে রাহুল কি বলছে। মৌসুমীর ব্যাপারটা জানলাম, এখানে ছোট্ট করে বলবো, সন্তানের ব্যাপারটা সবসময় কিন্তু আমরা ইচ্ছে করলেই যে সন্তান লাভ করতে পারবো এরকম নয় ব্যাপারটা। এই ব্যাপারটা কিন্তু নির্ভর করে জ্যোতিষ শাস্ত্রের যে বেসিক জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে এই যে জীবন সেটা তো আছেই, কিন্তু এর আগেও আমরা ছিলাম এবং এই জীবনের পরেও কিন্তু আমরা থাকবো, অর্থাৎ পুনর্জন্ম। এই পুনর্জন্মের উপরে পুরো জ্যোতিষ শাস্ত্র দাঁড়িয়ে রয়েছে। তো এই গত জন্মে আমরা কি ফল ভালো করেছি বা খারাপ করেছি তার উপরে সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা অনেকটা নির্ভর করে। জ্যোতিষ মতে সন্তান স্থান লগ্ন থেকে পঞ্চম, সেখানে অনেকগুলো প্ল্যানেটের সাহায্য দরকার। যেমন মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের সাহায্য খুব দরকার, সন্তান হতে গেলে মঙ্গলকে স্ট্রং থাকতে হবে, চন্দ্র মঙ্গল এগুলোকে স্ট্রং থাকতে হবে, বৃহস্পতিকে স্ট্রং থাকতে হবে। ছেলেদের ক্ষেত্রে রবি শুক্রকে স্ট্রং থাকতে হবে, রবিকে স্ট্রং থাকতে হবে। আর এরকম মেনলি এই প্ল্যানেটগুলোর উপরে নির্ভর করে।
তো আলটিমেটলি দিদি সন্তান সুখ লাভ করেছেন। তো সেটা আর কোনো অসুবিধা নেই, সন্তান হতে গিয়ে সমস্যা ওনার ছকে দেখা যাচ্ছে, কিন্তু একবার সন্তান লাভ করেছেন আর কোনো সমস্যা নেই। এবার সন্তানকে তার অবশ্যই একটা ভাগ্য থাকবে, সে তার নিজের ভাগ্য অনুযায়ী এবং মা বাবার গাইডেন্সে এসে চলবে। তো এখানে সেরকম সমস্যা আমি অন্তত দেখছি, আপনি ভালোভাবেই মানুষ করবেন। ধন্যবাদ জানাবো রাহুলকে। থ্যাংক ইউ রাহুল্লাহ। সাক্ষাৎ ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে মৌসুমীদের জন্য। মা হোমিও ফার্মেসির তরফ থেকে এই পেমেন্টটা থাকছে মৌসুমীদের জন্য। মা হোমিও ফার্মেসি একটি অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, যেটা রয়েছে উত্তর কলকাতার শ্যামপুকুর থানার ঠিক বিপরীতে। তাই আপনিও যদি অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন চান, তাহলে দেখুন অনস্ক্রিন যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করে যোগাযোগ করুন। এসে গেছে আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে। যেতে যেতে বলবো, তোমরা যারা মনোমিতাতে আসতে চাইছো কিন্তু এখনো এসে পৌঁছতে পারোনি, তারা অবশ্যই চলে এসো মনোমিতাতে যত তাড়াতাড়ি সম্ভব। দেখো অনস্ক্রিন ফোন নাম্বার যাচ্ছে, ফোন করো এবং যোগাযোগ করে চলে এসো মনোমিতাতে। খুব ভালো থেকো তোমরা সবাই, ধন্যবাদ।